হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম এরিথমেটিকের সেট ওয়ান যে কোশ্চেনগুলো আমি আলোচনা করব আজকে, প্রত্যেকটাই তোমাদের খুব ইম্পর্টেন্ট থাকবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে আমি কোশ্চেনটা প্রত্যেকটা আলোচনা করব। যেরকম ধরো এসবিআই বলো, আরআরবি বলো, আইবিপিএস বলো, এলআইসি বলো, প্রত্যেকটাতে কোশ্চেন এরিথমেটিক থেকে থাকে। ইভেন শুধু কোশ্চেনই থাকে না, মানে বলতে পারো যে 10 থেকে 15 নম্বর কোশ্চেন থাকে। আর প্রত্যেকেই মাইন্ডে কি নিয়ে চলে, যখন প্রিলিমস অ্যাটেন্ড করতে যায় তখন ধরো স্পিড ম্যাথ বা ডিআই করে নিলে আমার হয়ে গেল। কিন্তু না, এখন দিন দিন যদি বলি আমি, কম্পিটিশন একটু টাফ হয়ে যাচ্ছে। তার মানে তোমার এরিথমেটিকও আনসার করতে হবে। ঠিক আছে, তো এরিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ভালোভাবে প্র্যাকটিস করা থাকতে হবে, তখন তুমি এরিথমেটিক আনসার করতে পারবে। ঠিক আছে, তো প্রতিটা চ্যাপ্টার থেকে আমি আজকে কোশ্চেন নিয়ে এসেছি, যতটুক করা সম্ভব আমি তোমাদের দেখিয়ে দেব। আর কিভাবে প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, কনসেপ্ট কিভাবে প্রত্যেকটা মনে রাখবে, ওই টেকনিকটাও আমি বলে দেবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা ভালোভাবে লক্ষ্য করো। আমি এরিথমেটিকের এরকম আরো কয়েকটা ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের প্রতিটা এরিথমেটিকের চ্যাপ্টার খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো কোশ্চেন স্টার্ট করছি ফার্স্ট কোশ্চেন থেকে। এরিথমেটিকের কোশ্চেন থেকে কি আসে, এ শপকিপার bought type A sugar and type B sugar in the ratio 4:5 respectively। বলছে যে শপকিপার দুই ধরনের সুগার কিনলো, টাইপ এ আর টাইপ বি, কোন রেশিওতে? 4:5 রেশিওতে। ঠিক আছে, আর নেক্সট কি বললো, দ্য কস্ট অফ টাইপ এ সুগার ওয়াজ ₹45 পার কেজি অ্যান্ড দ্য কস্ট অফ টাইপ বি সুগার ওয়াজ M পার কেজি। ঠিক আছে, নেক্সট কি বলছে, হি মিক্সড বোথ দ্য সুগার্স অ্যান্ড সোল্ড দ্য মিক্সচার এট ₹66 পার কেজি। দেখো এখানে যে কোশ্চেনটা আমি পড়ার পরে এতটুকু বুঝতে পারলাম যে কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, মিক্সচার অ্যান্ড এলিগেশন থেকে। আর এলিগেশন আমরা ইউজ করতে পারি কোন সময়? মনে আছে যে বলেছিলাম, মিক্সড এলিগেশন যখন চ্যাপ্টার করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এলিগেশন কোন সময় ইউজ করতে পারি, যখন তিনটে জিনিস থাকবে, একটা বড় ভ্যালু থাকবে, একটা ছোট ভ্যালু থাকবে, আর একটা এই দুইটার মিন ভ্যালু থাকবে, মানে মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, আর তিনোটার ইউনিট সেম হতে হবে। মানে এটা যদি কস্ট প্রাইস দিয়ে দেয়, এটাও কস্ট প্রাইস হতে হবে। এটা যদি সেলিং প্রাইস দেওয়া থাকে তাহলে এটাকে কনভার্ট করতে হবে কস্ট প্রাইস, তখন আমরা এটা সলভ করতে পারবো। ঠিক আছে, তো এবার দেখি কি কি জিনিস দেওয়া। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। আরেকটা কি আসে, যখন আমি মাইনাস করি, ক্রস মাইনাস করি, মনে রাখবে ক্রস মাইনাস করলে যে রেজাল্টটা আসে বা যে ভ্যালুগুলো আসে, এটা কি আসে? রেশিও আসে। কার রেশিও আসে? কোয়ান্টিটির রেশিও। ঠিক আছে, কার রেশিও আসে? কোয়ান্টিটির রেশিও আসে। কোয়ান্টিটি বলতে কি বোঝায়? যেরকম ওয়েট বোঝাতে পারে, তারপরে নাম্বার অফ পিপল, নাম্বার অফ পার্সন, নাম্বার অফ স্টুডেন্ট, এরকম বোঝাতে পারে। ঠিক আছে, নাম্বার অফ কোয়ান্টিটি। বুঝা গেছে? তো এবার দেখি যে কি কি নাম্বারগুলো দেওয়া আছে। একটা লার্জ নাম্বার লাগে আমার, যেটা দেওয়া আছে কস্ট টাইপ এ সুগার আর টাইপ বি সুগার। ঠিক আছে, এখানে দেখি যেটা বলছে যে 4:5, যেটা ফার্স্ট লাইনটাতে দেওয়া, এটা কি দেওয়া? কোয়ান্টিটি দেওয়া, যে এ শপকিপার বট টাইপ এ সুগার এন্ড টাইপ বি সুগার ইন দ্য রেশিও এত মানে রেসপেক্টিভলি। তার মানে কি? কোয়ান্টিটি রেশিও দেওয়া। তার মানে আমার যে নিচে মাইনাস করে যে ভ্যালুগুলো আসে, ওই ভ্যালুটা অলরেডি আমার কাছে দেওয়া আছে। ঠিক, এবার বললো যে টাইপ এ আর টাইপ কি? টাইপ বি, দুই ধরনের সুগার 4:5 এ রেশিওতে আছে, আর দুই ধরনের সুগার আছে। টাইপ এ সুগারের কস্ট ছিল কত করে? কস্ট অফ টাইপ এ সুগার ইজ 45 পার কেজি। 45 পার কেজি। ঠিক আছে, 45 পার কেজি করে ছিল। আর টাইপ বি সুগারের কস্ট কত করেছিল? এম পার কেজি করে। নেক্সট কি দিয়ে দিল, যে মিক্স করার পরে এখানে যে আমরা মিন প্রাইসটা পাই, এটা কি? কস্ট প্রাইসই পাই। কিন্তু আমার কোশ্চেনটার মধ্যে যেটা দিল, সেটা মিক্স করার পরে সোল্ড দ্য মিক্সচার, সোল্ড মানে সেলিং প্রাইস দিয়ে দিল। কত দিয়ে দিল সেলিং প্রাইস? 66। If the profit percentage in the whole deal was
20%, প্রফিট পার্সেন্টেজ কত? 20%। প্রফিট পার্সেন্টেজ যদি 20% হয়, সেলিং প্রাইস যদি 66 পার কেজি হয়, তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইস বার করতে পারবো। আর কস্ট প্রাইস কত হয়ে যাবে? আমরা জানি কস্ট প্রাইস কিভাবে বার করা হয়, সেলিং প্রাইস ইনটু 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট। 100 প্লাস প্রফিট কত হয়ে যাবে? 120। এখান থেকে যদি একটু ক্যান্সেল আউট করি, 0 0 ক্যান্সেল, আর 12 দিয়ে ডিরেক্ট 66 ক্যান্সেল করা যায়, কত হয়? 12.5। ঠিক আছে, 12.5 না, সরি 12.5 না, ভুল লিখলাম, 5.5। ঠিক আছে, 5.5। তো 0.5 পয়েন্ট আর এখানে 10 আছে, পয়েন্ট আর 10 ক্যান্সেল চলে যাবে, তো কত হয়ে যাবে? কস্ট প্রাইস 55। ঠিক, তো এখানে মেইন প্রাইসের জায়গাতে আমি 55 লিখে দিই। এবার দেখো, যদি আমি এটা মাইনাস করতাম, মাইনাস করলে রেজাল্ট কত আসতো? রেজাল্ট যেটা আসতো সেটা আসতো কত? 10, কিন্তু এখানে কত দেওয়া? 5। তো এটাকে আমি রেশিওতে যেহেতু আছে, আমি ইনটু করে 10 বানিয়ে দিতে পারি। যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি 10 হয়ে যাবে, তাহলে এদিকেও 2 মাল্টিপ্লাই করে দিতে পারি। কত হয়ে যাবে? 8:10। 8:10 মানে 55 থেকে আমি মাইনাস করলাম কত? 45, 10 আসলো। তাহলে যে মাইনাসটা করবো আমি, এম থেকে 55 মাইনাস করবো, কত আসবে? 8 আসবে। তাহলে আমি এম এর ভ্যালু পেয়ে যাব, এম মাইনাস 55 ইকুয়ালস টু 8। তার মানে এম এর যে ভ্যালুটা আসবে, কত আসবে? 55। ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, 55 প্লাস 8 মানে কত? 63। এটাই তো বার করতে বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এম এর ভ্যালু বার করে নিলাম, কত আসলো? 63। বুঝে গেছে কোশ্চেনটা কিভাবে আমি অ্যাটেম্প্ট নেব? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট আর্নড অন এ সার্টেন সাম ফর দ্য 3 years is rupees 12,000 and the compound interest earned for 2 years is rupees 8,320, what is the rate of interest per annum? এই কোশ্চেনটা যখন করবে তখন একটু মনে রাখবে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো পার্ট দেওয়া, তো একটু খেয়াল করে করবে। এটা যেটা দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে কত? 12,000। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে এক বছরে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে? 4,000 হয়ে যাবে। যদি টোটাল 12,000 থাকে 3 বছরে, তাহলে এক বছরে 3 দিয়ে ডিভাইড করে দেবো, কত হয়ে যাবে? 4,000। ঠিক আছে, 2 বছরে কত হবে? 8,000। 2 বছরে কত হবে? 8,000। আর এখানে যেটা দেওয়া কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটাও 2 বছরে দেওয়া। 2 বছরে কত দেওয়া? 8,332। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, সেটা দেওয়া 8,320, 32 না, 320 দেওয়া। তো এখানে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 8,000 হয়, আর 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়? 8,320 হয়। কত বেশি হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য কত বেশি হচ্ছে? 320 বেশি হচ্ছে। তো আমাকে বললো যে রেট অফ ইন্টারেস্ট কত। রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে আমি কি বার করে নিলাম, এখন কত বেশি হচ্ছে? 320 বেশি হচ্ছে। আর সিম্পল বলো আর কম্পাউন্ডে বলো, দুটোর ক্ষেত্রেই কার ওপর আসবে? 4,000 এর ওপর। ঠিক আছে, এক বছরের জন্য আমি বার করবো, তো রেট অফ ইন্টারেস্ট এক বছরে বার হয়, পার অ্যানাম বললো না, তো পার অ্যানামে কত আসছে? 4,000 আসছে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট কত আসছে? 4,000 আসছে এক বছরে। কত বেশি আসছে? কত বেশি আসে? 320 বেশি আসে। কতর উপর? 4,000 এর উপর। এখানে দেখছি যে 8,000 এর উপর না, অ্যাকচুয়ালি যদি আমি এটাকে, এটা তো 2 ইয়ারের জন্য না, এটা তো 2 ইয়ারের জন্য, কিন্তু যখন 1 ইয়ারে কনভার্ট করতাম তাহলে কতর উপর আসবে? 4,000 এর উপর আসবে। ঠিক আছে, তো এটাকে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করে দিই, রেট অফ ইন্টারেস্ট চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে যদি ক্যান্সেল করি, 1 2 3, 1 2 3, 4 দিয়ে ক্যান্সেল করলাম, 32 কে 8, দ্যাট ইজ আমার আনসার কত? 8%। অপশন নাম্বার কত? বি। ঠিক আছে, প্রতিটা পার্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে আশা করছি। নেক্সট দেখো, আমি প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন নিয়েছি, চিন্তা করো না, প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ রেসিং কার গোয়িং এট এ অ্যাভারেজ স্পিড অফ 156 km/h takes 18 minutes to complete a lap on a racing track। বলছে একটা রেসিং কার আছে যেটা অ্যাভারেজ স্পিডে চলে, আমরা কি জানি, আর তার টোটাল কতটুকু টাইম লাগলো? 18 মিনিট। আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড ইনটু যদি টোটাল টাইম করে দিই,
টোটাল টাইম করে দেই তাহলে কি চলে আসে? ডিস্টেন্স চলে আসে। কি চলে আসে? ডিস্টেন্স চলে আসে, টোটাল ডিস্টেন্স চলে আসে। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স চলে আসে। তাহলে টোটাল ডিস্টেন্স যদি চলে আসে, এখান থেকে ডিস্টেন্স আমি বার করতে পারবো, ইনটু করে দিয়ে বার করে নিই। ডিস্টেন্স কত হয়ে যাবে? ডিস্টেন্স হবে কত হয়ে যাবে? 156 কিলোমিটার পার আওয়ার। এটা আমার স্পিড, এভারেজ স্পিড। তাহলে 156 কিলোমিটার পার আওয়ার ইনটু কি টাইম, টাইম কতটুকু? 18 মিনিট ইনটু 18। এবার দেখো এই যে 156 দেওয়া, এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া, আর টাইমটা মিনিটে দেওয়া। তো একটা কাজ করি, টাইমটাকে আমি মিনিটে আওয়ারে কনভার্ট করে নিই। আওয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ডিভাইড করতে হয়। ঠিক আছে, 60 দিয়ে ডিভাইড করতে হয়। পেয়ে গেলাম, পেয়ে গেলাম। এবার নেক্সট কি বলছে? ডিস্টেন্স পেয়ে গেলাম। নেক্সট কি বলছে? বাই হাউ মাচ শুড ইট ইনক্রিজ ইট স্পিড কিলোমিটার পার আওয়ার টু কমপ্লিট দ্য ল্যাপ ইন 15 মিনিট। 15 মিনিটে কমপ্লিট করতে গেলে তার স্পিড আগে যে ছিল 156 কিলোমিটার পার আওয়ার, সেটা কতটুকু ইনক্রিজ করতে হবে। তাহলে আমি নতুন স্পিডটা যদি বার করে নিই, নতুন স্পিডটা থেকে যদি মাইনাস করে দিই পুরনো স্পিডটা মানে 156, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো যে কতটুকু ইনক্রিজ করতে হবে, এই অপশনগুলোর মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, তো তাহলে আমি বার করি যে 15 মিনিটে কমপ্লিট করছে ল্যাবটা। ঠিক আছে, যে ল্যাবটা ছিল ওইটা 15 মিনিটে কমপ্লিট করছে, তার মানে ডিস্টেন্স তো এতটুকুই কভার করছে, এই ডিস্টেন্সটাই কভার করছে। তাহলে কত হয়ে যাবে? ডিস্টেন্স টাইম বার কি বার করবো? স্পিড বার করবো না? তো স্পিড বার করতে গেলে আমার কি করতে হবে? টাইম দিয়ে ডিভাইড করতে হবে। স্পিড বার করতে গেলে কি করতে হবে? টাইম দিয়ে ডিভাইড করতে হবে। ডিস্টেন্স এটাই ছিল 156 ইন্টু 18 ডিভাইডেড বাই 60 কিলোমিটার পার আওয়ার। আর টাইম দিয়ে ডিভাইড করবো না, তো টাইম দিয়ে যদি ডিভাইড করি কত আসবে? 1/15। টাইম দিয়ে ডিভাইড করে দিলাম, টাইম দিয়ে ডিভাইড করে দিলাম। কিন্তু এটা তো কিলোমিটার পার আওয়ারে, তো এটা আছে কি মিনিটে। তাহলে এটাকে কিসে নিতে হবে? আওয়ারে নিতে হবে। আওয়ারে নিতে গেলে তাকে ডিভাইড করতে হবে 60 দিয়ে, আর 60 দিয়ে ডিভাইড করা মাত্র এটা আওয়ারে চলে গেল, তাহলে 60টা উপরে চলে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। তো 60 উপরে নিয়ে নিলাম আমি। তো এখান থেকে 60 60 ক্যান্সেল, 60 60 ক্যান্সেল। নেক্সট যদি ক্যান্সেল করি তাহলে কত দিয়ে ক্যান্সেল যাবে? 5 দিয়ে ক্যান্সেল করতে পারবো না, 3 দিয়ে ক্যান্সেল করি। 3 দিয়ে ক্যান্সেল করলে কত? 5। আর 3 দিয়ে যদি ক্যান্সেল করি, এটাকে 3 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে? 32। ঠিক আছে, 32 আসবে না, 52। 3 দিয়ে ক্যান্সেল করছি তো, তাহলে 52। ঠিক আছে, 3 দিয়ে ক্যান্সেল করলাম 156 কে, 52 হলো, হয়ে গেল। এবার নেক্সট কি দেখো, নেক্সট যদি এটাকে আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে আমি যে স্পিডটা পাবো ওই স্পিডটা থেকে আমি কি করব? 156 কে মাইনাস করে দেবো, আমার আনসার চলে আসবে। ঠিক আছে, আনসার চলে আসবে। তো 52 ইন্টু কত? 52 ইন্টু 18, 52 ইন্টু 18 মানে কত হয়? 52 ইন্টু 18 কত হয়? 18 5 90, 18 5 90। ঠিক আছে, 18 5 90, লাস্টে একটা 0, আর 18 2 36। তো যেটা আসছে 936 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 5, ডিভাইডেড বাই 5। তো ওইটার যে রেজাল্টটা আসছে কত আসছে? রেজাল্টটা যেটা আসছে এটা কত আসছে একবার চেক করে নি। 5 দিয়ে ক্যান্সেল করবো না, 5 18 90 36, 5 কত হয়? 5 দিয়ে যখন ক্যান্সেল করবো 36, 5 7 35 পয়েন্ট কত? 0.2, 0.2 হয়ে গেল। এবার আমার যে নতুন স্পিডটা কত? 187.2, আর পুরনো স্পিডটা কি ছিল? 156 কিলোমিটার পার আওয়ার। তো দুটোকে মাইনাস করে দিলে বুঝতে পারবো যে কতটুকু ইনক্রিজ করা হয়েছিল। তো মাইনাস করে দিই, 187.2 মাইনাস 156.2, যেরকম থাকলো এরকমই সেমই থাকবে। 1 আর 18 থেকে 50 মাইনাস করলে কত? 331.2 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার কত? ডি। বোঝা গেছে কিভাবে করতে হবে? আশা করছি কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কোথা থেকে? প্রবাবিলিটি থেকে। নেক্সট কোশ্চেন কোথা থেকে? প্রবাবিলিটি থেকে। এ ব্যাগ কন্টেইন 18 pink and 21 yellow balls. 18 pink or 21 yellow ball. One ball is drawn randomly. What is the probability that the ball drawn is pink? Easy question. 18 pink আর কি 21 yellow। টোটাল কয়টা বল? টোটাল কয়টা বল? টোটাল 39 বল। ঠিক বলছে যে র্যান্ডম ভাবে একটা বল পিক আপ করার জন্য, র্যান্ডম ভাবে একটা বল তোলার জন্য, আর ওই বলটা কি হতে হবে? পিঙ্ক হতে হবে। ওই বলটা পিঙ্ক হতে হবে। তো এটা একদম ইজি। পিঙ্ক কয়টা আছে? 18টা। তো 18টা। টোটাল বল কয়টা? 39। এটাই হলো তার প্রবাবিলিটি। এইটাই হলো তার প্রবাবিলিটি। ক্যান্সেল আউট করে নি। কত করবো? 3 দিয়ে ক্যান্সেল করা যায়, 6। 3 দিয়ে ক্যান্সেল করে নিলাম 13, যেটা আসছে 6/13। 6/13 অপশন নাম্বার কত? ই, রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা একদম ইজি ছিল। এবার যদি অনেকের কোশ্চেন থাকে যেটা নর্মালি এরকম ভাবে করা যায়, আচ্ছা সি দিয়ে যদি করতাম, মানে কম্বিনেশন লাগিয়ে যদি করতাম, কম্বিনেশন লাগিয়ে তো করা যায়। বলছে যে পিঙ্ক বল আসবে, পিঙ্ক বল, একটা পিঙ্ক বল আসবে। একটা পিঙ্ক বল কোথা থেকে আসতে পারে? একটা পিঙ্ক বল আসবে পিঙ্ক বল থেকে। পিঙ্ক বল আছে কয়টা? 18টা। একটা আসবে মানে 18C1। টোটাল কয়টা থেকে আসবে? একটা পিঙ্ক বল বা একটা বল টোটাল আসবে 39 বল থেকে। তাহলে 39 থেকে আমি একটা বল পিক আপ করবো, 39C1। তো অনেকে যেটা জানো না যে 9C1, 9 না সরি, NC1 মানে N হয়। ঠিক আছে, NC1 মানে N হয়। তো এটা 18C1 মানে 18, আর 39C1 মানে 39। তো এবার বাকি ক্যান্সেল আউট করে আনসার চলে আসবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন পাইপস এন্ড সিস্টেম থেকে। পাইপ A, B and C can fill a tank in 20 hour, 40 hour and 60 hour respectively. একটু ভালোভাবে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তিনটা পাইপ আছে, তিনটা পাইপ A, B, C, তিনটা পাইপ, তিনটা পাইপ কি করছে? ট্যাঙ্কটাকে ফিল করছে, ভর্তি করছে। টাইম কতটুকু লাগে? 20 আওয়ার, 40 আওয়ার, 60 আওয়ার। 20 আওয়ার, 40 আওয়ার, 60 আওয়ার। এখান থেকে আমি কি বার করতে পারবো? যে ট্যাঙ্কটার মধ্যে কতটুক জল আছে, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, মানে কতটুকু ওয়ার্ক করতে হবে। এলসিএম করে নিলে আমি পেয়ে যাব। এলসিএম যদি করি তাহলে কত আসবে? এলসিএম কত আসবে? এলসিএম আসবে 120। 120 কে 20 দিয়ে ডিভাইড করলে এফিসিয়েন্সি চলে আসবে। এর এফিসিয়েন্সি কত চলে আসবে? এফিসিয়েন্সি 6। বি এর এফিসিয়েন্সি কত আসবে? 120/43। সি এর এফিসিয়েন্সি কত আসবে? 120/62। বুঝা গেল? এতটুক বুঝাতে পারলাম, এতটুক সবাই জানো। নেক্সট কি বলছে দেখো, পাইপ A, B and C আর ওপেন at 4 AM, 6 AM and 7 AM respectively on the same day. When will the tank be full? দেখো, যখন 4 AM এ স্টার্ট করা হয়েছিল তখন শুধু এ স্টার্ট হয়েছিল, মানে এ কাজ করছিল। যখন 6 AM বাজলো, যখন 6টা বাজলো, তখন 6টার সময় বি কে স্টার্ট করা হলো, কিন্তু এ তো আগে থেকে কাজ করছিল, মানে এ বি একসঙ্গে কাজ করছে 6টা থেকে। আর যখন 7টা বাজলো তখন আমি বলতে পারি যে এ বি সি একসঙ্গে কাজ করছে। ঠিক, একসঙ্গে কাজ করছে। তো এখানে যদি আমি দেখি, যদি একসঙ্গে কাজ করে থাকে, তার আগে তো এও কাজ করলো, বিও কাজ করলো। এ কতটুকু কাজ করলো, কত টাইম কাজ করলো? যদি আমি বলি যে 4টা থেকে কয়টা? 7টা। 4টা থেকে 7টা, 4টা থেকে 7টা কত ঘন্টা কাজ করলো? 2 ঘন্টা। 2 ঘন্টায় কতটুকু কাজ করবে? 1 ঘন্টায় যদি 6 ইউনিট করে, 1 ঘন্টায় যদি 6 ইউনিট করে, তাহলে 2 ঘন্টা না 3 ঘন্টা? 4টা থেকে 7টা 3 ঘন্টা। 4টা থেকে 7টা 3 ঘন্টা। 3 ঘন্টায় কতটুকু করবে? 18 ইউনিট। 1 ঘন্টায় 6 ইউনিট যদি করে, 3 ঘন্টায় কতটুকু করবে? 18 ইউনিট। আর 6টা থেকে যেটা স্টার্ট হয়েছিল, 6টা থেকে পাইপ বি স্টার্ট হয়েছিল, 6টা থেকে 7টা 1 ঘন্টা। 1 ঘন্টায় কতটুকু
কাজ করবে 3 ইউনিট। এইবার যখন 60টা বেজে গেল, 60টা থেকে তিনটা পাইপ একসঙ্গে কাজ করছে, কতটুক আর কাজ করবে? কতটুক কাজ করবে? দেখো এতটুক কাজ তো কমপ্লিট হয়ে গেল, কতটুক 21 ইউনিটের কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে যে কাজটা বাকি রইলো 60টা থেকে ওই কাজটাকে কমপ্লিট করবে, ঠিক আছে? তো কতটুক বাকি রইলো 21 ইউনিট কমপ্লিট হওয়ার পরে এখানে টোটাল কত ঘন্টার কাজ হলো? এখানে টোটাল 3 ঘন্টার কাজ হলো, এখানে টোটাল 3 ঘন্টার কাজ হলো। 4টা থেকে 60টা তো 3 ঘন্টার কাজ হলো। কতটুক হলো? 21 ইউনিট। কতটুক বাকি রইলো? কতটুক বাকি রইলো? দ্যাট ইজ রিমেইনিং কতটুক? রিমেইনিং কতটুক? 120 মাইনাস 21 মানে কত? 99 ইউনিট বাকি রইলো। এই 99 ইউনিট এবার তিনটা পাইপই একসঙ্গে করবে। তো টোটাল এই ওয়ার্কটাকে আমি ডিভাইড করে দিয়ে দিব কি দিয়ে? টোটাল এফিসিয়েন্সি দিয়ে। কি চলে আসবে? টাইম চলে আসবে। তো টোটাল এফিসিয়েন্সি কত? 632 কত আসছে? 11। তাহলে ডিভাইডেড বাই 11, যেটা চলে আসবে 9, ক্যান্সেল আউট করলে 9 আওয়ার টাইম লাগবে বাকি 99 ইউনিট ভর্তি করতে। 9 আওয়ার টাইম লাগবে। তার আগে কত ঘন্টা কাজ হয়েছিল? 3 ঘন্টা। 3 ঘন্টা কাজ হয়েছিল তো, তাহলে টোটাল কত ঘন্টা টাইম লাগবে এই ট্যাঙ্কটা ভর্তি হতে? 12 ঘন্টা। মানে কয়টা বাজবে? তো আগে দেখতে হবে যে কয়টার সময় কাজটা শুরু হয়েছিল। কাজটা শুরু হয়েছিল কয়টার সময়? 4টার সময় শুরু হয়েছিল। ইনিশিয়াল টাইম ছিল 4টা, 4টা থেকে কাজটা শুরু হয়েছিল, বাকি মাঝখান দিয়ে চেঞ্জ হলো, ঠিক আছে? যে 6টার সময় আবার একজন আরেকটা পাইপ শুরু করলো, 7টার সময় আরেকটা শুরু করলো, কিন্তু শুরু হয়েছিল কটার সময়? 4টার সময়। তার 12 ঘন্টা পরে ট্যাঙ্কটা মানে 12 ঘন্টা লাগবে ট্যাঙ্কটা ভর্তি হতে। মানে কয়টা বাজবে? 4টা থেকে 12 ঘন্টা মানে আবার 4টা বাজবে, তাও বিকাল 4টা মানে 4 PM। বুঝে গেছে কোশ্চেনটা কিভাবে করতে হবে, কি কি জিনিস দেওয়া আছে? ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কি থেকে দিল? ট্রেন থেকে। ট্রেন থেকে দিল। খুব ভালোভাবে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে যে কি দিয়ে দিল। বিবেক ওয়াজ সিটিং ইনসাইড এ ট্রেন। বিবেক একটা ট্রেন একটা ট্রেন আছে এ, তার ইনসাইড মানে ভিতরে ছিল, হুইচ ওয়াজ ট্রাভেলিং এট 72 কিলোমিটার পার আওয়ার। যদি আমি এবার বলি যে বিবেক তো ট্রেনের ভিতরে ছিল, ট্রেনের স্পিড যদি 72 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে বিবেকের স্পিডও তো তখন 72 কিলোমিটার পার আওয়ার, তাই না? বিবেকের স্পিডও তো 72 কিলোমিটার পার আওয়ার। যদি ট্রেন, কারণ ট্রেনের ভিতরে বিবেক, তাহলে আমি যদি এখান থেকে বলি যে স্পিড অফ বিবেক কত? 72 কিলোমিটার পার আওয়ার বলতে পারি না, কারণ বিবেক তো ট্রেনের ভিতরে ছিল। ট্রেনের যদি স্পিড থাকে তাহলে বিবেকের স্পিডও থাকবে, আর ট্রেনের স্পিড দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে বিবেকের স্পিডও তো তৈরি থাকবে। নেক্সট কি বলো দেখো, ট্রেন বি, অ্যানাদার ট্রেন, আরেকটা ট্রেন, ট্রেন বি হুজ লেন্থ ওয়াজ কত? 2.5 টাইমস দ্য 2.5 টাইমস দ্য লেন্থ অফ এ, ঠিক আছে? 2.5 টাইমস দ্য লেন্থ অফ এ। ট্রেন বি যেটা, সেটা 2.5 মানে কি? 5/2 টাইমস। 2.5 মানে 5/2 না? 5/2 টাইমস অফ কি? এ। এটা কি? লেন্থ, ঠিক আছে? লেন্থ কি দিয়ে দিল? লেন্থ যেটা দিল সেটা দিল যে বি এর লেন্থ কত? 5/2 টাইমস অফ এ, ঠিক। নেক্সট কি বললো? ট্রেন বি যেটা whose length is 2.5 times the length of A crossed Vivek in 21 সেকেন্ড। বিবেককে ক্রস করলো। ওই যে ট্রেনটা ছিল ট্রেন এ কে ক্রস করে নাই, কিন্তু শুধু বিবেককে ক্রস করলো। তো বিবেককে যদি ক্রস করলে, বিবেক তো একটা পয়েন্ট অবজেক্ট, কারণ বিবেকের তো কোনো লেন্থ নেই। আর ট্রেনকে ক্রস করে এরকম বলেনি, বলছে যে বিবেককে ক্রস করেছে। তাহলে বিবেককে ক্রস করেছে কোন ডিরেকশনে? কোন ডিরেকশনে এবার এটা দেখতে হবে। ইফ বোথ দ্য ট্রেনস আর রানিং ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে ক্রস করছে, অপোজিট ডিরেকশনে ক্রস করছে। আর আমরা জানি অপোজিট ডিরেকশনে রিলেটিভ স্পিড আসে। এবার রিলেটিভ স্পিডটা কার কার আসবে? ট্রেনের আসবে নাকি ট্রেনের বিবেকের আসবে নাকি কি হবে? তো এবার আমাকে বলছে যে বিবেককে ক্রস করলো, তার মানে বিবেকের স্পিড জানতে হবে, যেটা আমরা প্রথমের লাইনেই বুঝতে পারলাম যে বিবেকের স্পিড কত। নেক্সট সেকেন্ড ট্রেনের স্পিড যেটা বলে দিল যে এন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন বি ওয়াজ 60 কিলোমিটার পার আওয়ার, এটাও দিয়ে দিল, ঠিক। নেক্সট যেটা আমার করতে হবে সেটা হলো গিয়ে রিলেটিভ স্পিড আনতে হবে। রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশনে কি হয়? প্লাস হয়।
তো করে দিই +72 +60, রিলেটিভ স্পিড আনতে হয়, মনে আছে? রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড ইকুয়ালস টু কি লেংথ। এবার যখন লেংথের কথা আসবে, রিলেটিভ স্পিড আসে, আর রিলেটিভ স্পিড কি হয়? প্লাস হয়। কোন সময়? অপোজিট কেসে। তো অপোজিট কেস বলে দিল না, অপোজিট ডিরেকশন, তাহলে 72 প্লাস কত? 60 ইকুয়ালস টু, এবার যখন লেংথের কথা আসবে, লেংথ তো দুটো অবজেক্টের প্লাস করতে হয়, দুটো অবজেক্টের প্লাস করতে হয়, কিন্তু এখানে দুটো অবজেক্টের লেংথ থাকতে হবে। এখানে যে অবজেক্টটাকে পাস করছে বা ক্রস করছে সেটা হলো গিয়ে বিবেক, আর ওই ট্রেন বি এর রেসপেক্টে বিবেকের কোনো স্পিড আমি মানতে পারবো না, মানে নেগলিজিবল যে লেংথটা থাকবে, স্পিড না, বিবেকের যে লেংথ থাকবে সেই লেংথটা কি নেগলিজিবল। ঠিক আছে, তাহলে এখানে যে লেংথটা আসবে শুধু ট্রেন বি এর আসবে, আর ট্রেন বি এর লেংথ আমি জানি না, ধরে নিলাম এল। ঠিক, কতটুকু টাইম লাগছে? 21 সেকেন্ড, তো নিয়ে নিলাম 21 সেকেন্ড টাইম লাগছে। এবার দেখো এই যে 72 + 60 এটা কিসে দেওয়া? যেটা দেওয়া আছে সেটা কিলোমিটার পার আওয়ারে, তো এটাকে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখি কত আসছে রেজাল্ট। এল ইকুয়ালস টু কত আসছে? এল ইকুয়ালস টু কত আসছে? 5/18 ইন্টু 72 + 60 কত আসছে? 132 ইন্টু কি 21 ইকুয়ালস টু কি এল। ক্যান্সেল আউট করি, কত দিয়ে ক্যান্সেল করা যায়? 3 দিয়ে ক্যান্সেল করি না, 3 দিয়ে ক্যান্সেল করা কত? 6, আর 3 দিয়ে ক্যান্সেল করলে কত? 7। 6 দিয়ে ক্যান্সেল করা যায় এটাকে, 6 2 = 12, 6 2 = 12 হলো। এবার 5 আর 22 মাল্টিপ্লাই করলে 110, 110 ইন্টু 7 মানে কত আসছে এল? কত আসছে এল? 110 ইন্টু 7 মানে 77, লাস্টে 0। ঠিক আছে, 770 হলো। তো এল যেটা বেরোলো এটা কার লেংথ? বি এর লেংথ, আর বি এর লেংথ ট্রেন এর 2.5 টাইমস ছিল, 2.5 টাইমস ছিল। ঠিক আছে, ছিল না যে বি ইকুয়ালস টু লেংথ অফ বি ইকুয়ালস টু কি ছিল? 5/2 টাইমস অফ এ ছিল, 2.5 মানে কি 5/2। তো এখানে বি এর কত দেওয়া? 770 দেওয়া। এখানে 5/2 অফ এ, 5 দিয়ে ক্যান্সেল করলাম, কত হয় 5 দিয়ে ক্যান্সেল করলে? 5 15 = 75, থাকছে কত? 20, 4 5 4 = 20। তো যে রেজাল্ট আসছে 154 ইন্টু 2, 154 ইন্টু 2 মানে কত? 308। ঠিক আছে, তো যে রেজাল্ট আসছে কত আসছে? 308। আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো কিরকম ভাবে অ্যাপ্রোচ নিতে হয়, কিরকম ভাবে সলভ করতে হয়, কি কি জিনিস দেওয়া আছে, কি বার করতে হবে, প্রতিটা জিনিস তোমার মাথাতে থাকতে হবে। ঠিক আছে, তো তার জন্য এরকম ভাবে তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। নেক্সট আজকের অ্যারিথমেটিক সেট 1 এর লাস্ট কোশ্চেন, নেক্সট তারপর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, থাকবে অ্যারিথমেটিক সেট 2। ঠিক আছে, তো আজকে লাস্ট কোশ্চেন সেট 1 এর, দেখো একটা ইজি কোশ্চেন। ইন দ্য ফার্স্ট 15 ওভার অফ ক্রিকেট গেম, এখন আমরা জানি কি চলছে? আইপিএল চলছে। তো আইপিএল সবাই মোটামুটি দেখো, তোমরা রিলেট করতে পারবে জিনিসটা। ইন দ্য ফার্স্ট 15 ওভার্স অফ এ ক্রিকেট গেম দ্য রান রেট ওয়াজ অনলি 4.6 পার ওভার, মানে 15 ওভারে কত করে রান রেট? 4.6 করে। ঠিক আছে, তাহলে টোটাল রান কত? 15 ইন্টু 4.60 করে দেব, ইজিলি চলে আসবে কত? 4 15 = 60 আর 6 15 = 90। পয়েন্ট আছে একটা, পয়েন্ট দিয়ে দিলাম। যে রেজাল্টটা আসছে কত? 69, মানে প্রথম 15 ওভারে কত রান করলো? 69 রান করলো। ঠিক আছে, 69 রান করলো। নেক্সট কি বললো? ইফ দ্য টিম স্কোরড এ টোটাল অফ 314 রানস ইন দ্য হোল ইনিংস অফ 50 ওভার, হোল ইনিংস অফ 50 ওভার, then what was the run rate of the team in the last 35 overs? তো প্রথম 15 ওভারে কত রান করলো? 69, আর টোটাল রান কত করলো? 314। তো এখান থেকে আমি বার করে নিতে পারি না? যে মাঝখানে 35 ওভারে টোটাল কত রান করলো?
টোটাল রান 50 ওভারে করলো 314, আর মাঝখানে কত করেছিল 60, ফার্স্ট 15 ওভারে 69, তো মাঝখানের 35 ওভারে কত করলো 69 মাইনাস করে দিই, যে রেজাল্টটা আসছে 5 49 মাইনাস করলাম 5 7 4 2, ঠিক আছে 245। তো মাঝখানের যে 35 ওভারে কত করলো 245, রান রেট করে কত করে এটি তো বললো যে না হোয়াট ইজ দ্য রান রেট পার ওভার, রান রেট কত করে 35 ওভারে এত রান করলো, তাহলে ডিভাইড করে দেবো 35 দিয়ে। ক্যান্সেল করে নি, কত দিয়ে ক্যান্সেল করা যায় 5 দিয়ে ক্যান্সেল করবো, 5 দিয়ে ক্যান্সেল করবো, এটা ডাইরেক্ট চেক করা যায় 5 আছে না লাস্টে 5, হয় 5 যাবে আর এদিকে 3 আছে 24, মানে অলমোস্ট 7 টাইম যাবে, তো 7.5 বা 7 এরকম কাছাকাছি চলে আসবে। এটাকে যদি একটা কাজ করি 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 আসে, 7 দিয়ে মাল্টিপ্লাই করলেও আসে, তো একবার 7 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, রেজাল্টটা হয়তো বা চলে আসছে, আমি ইউনিট ডিজিট দিয়ে চেক করে নিলাম। যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি 7 ইন্টু 35, 7 ইন্টু 5 35 এর 5 ক্যারি কত 3, 7 ইন্টু 3 21 আর 3 কত আসছে 24, তো রেজাল্ট চলে আসছে মানে 7 টাইমস, তার মানে যে রান রেটটা ছিল মাঝখানের 35 ওভারে সেটা কত করেছিল 7 করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এরিথমেটিক থেকে কি কি কোশ্চেন আসে, যেমন পাইপসিং সিস্টেম থেকে কোশ্চেন করলে, ট্রেন থেকে করলে, এটা যেটা বার করলে ক্রিকেট গেমের সেটা হলো গিয়ে অ্যাভারেজ টাইপের কোশ্চেন, ঠিক আছে। তারপরে আমরা করলাম কি করেছিলাম মিক্সচার ইরিগেশন থেকে, ঠিক আছে মিক্সচার ইরিগেশন থেকে, প্রতিটা থেকে তুমি দেন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। তো প্রতিটা চ্যাপ্টার খুব ভালোভাবে তোমার প্র্যাকটিস করতে হবে, প্রতিটা চ্যাপ্টার তোমার ভালোভাবে বুঝতে হবে, দেন প্রবাবিলিটি দেখো, প্রবাবিলিটি থেকেও কোশ্চেন আসছে, তো প্রতিটা চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে যখন তুমি এরকম ভাবে অ্যাপ্লাই করবে অ্যারিথমেটিকের মধ্যে, তখন তোমার দেখবে প্র্যাকটিসটা খুব ভালো হবে, কারণ এখানে প্রতিটা কনসেপ্ট তোমার কাজে লাগছে, এক একটা চ্যাপ্টার এক একটা কনসেপ্ট তুমি কাজে লাগাচ্ছ, তো তোমার প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম প্র্যাকটিস করতে থাকো, আর আমরা নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো অ্যারিথমেটিক সেট 2 এর, আমাদের সঙ্গে থাকো, আমাদের সাপোর্ট করতে থাকো, আর ভিডিওটা দেখে তোমাদের আশা করছি ভালো লেগেছে, তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, আর সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো, তাহলে আজকে যে ক্লাসটা করলাম তার পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।